15 জন ডাক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল একটা নবজাতক শিশুকে ধীরে ধীরে নিঃশ্বাস হারাতে। আর ঠিক তখনই নাইট শিফটের এক গরিব নার্স সব নিয়ম ভেঙে এমন একটা কথা বলে ফেলল, যেটাতে পুরো কেবিন কেঁপে উঠেছিল ভয় আর আতঙ্কে। মনিটরে টানা শব্দটা পুরো ভিআইপি কেবিনে এমনভাবে ছড়িয়ে পড়ল যেন কেউ মৃত্যুর ঘোষণা দিচ্ছে। সবাই থমকে গেল। শিশুটার ছোট্ট বুকটা আর ওঠানামা করছে না। চারপাশে দাঁড়িয়ে থাকা ডাক্তারদের মুখ সাদা হয়ে গেছে। আর সেই মুহূর্তে মাহির খান ধীরে ধীরে কোমরের পিছন থেকে পিস্তল বের করে দেশের অন্যতম নামকরা শিশু বিশেষজ্ঞ ডক্টর রাশেদের সামিউলের কপালে ঠেকিয়ে দিল। তার গলা ছিল অস্বাভাবিক কিন্তু শান্ত, কিন্তু সেই শান্ত স্বরটাই সবচেয়ে ভয়ঙ্কর। আমার ভাগ্নেকে ফিরিয়ে দিন। পুরো কেবিন নিস্তব্ধ, কারোর নিঃশ্বাস নেওয়ার সাহস নেই। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। প্রাইভেট হাসপাতালের কাছের দেওয়ালের বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে একের পর এক। আর ভিতরে স্পেশালাইজড হাসপাতালের ভিআইপি ফ্লোর যেন যুদ্ধক্ষেত্র। চারপাশে জীবাণুনাশকের গন্ধ, রক্তের কাঁচা গন্ধ, আর মানুষের ভয়ের গন্ধ। মাহির খানের ছোট বোন মেহরিন খান 3 ঘন্টা আগেই সন্তান জন্ম দিয়েছে, মাত্র 3 ঘন্টা। এখন সে আইসিইউর বেডে অচেতন হয়ে পড়ে আছে, মুখটা কাগজের মতন ফ্যাকাশে। মনে হচ্ছে শরীরটা এখানে আছে, কিন্তু আত্মাটা যেন এখনো মৃত্যুর সাথে লড়াই করছে। বাচ্চাটার নাম রাখা হয়েছিল আদিব। মেহরিন প্রসব যন্ত্রণার মাঝেও কাঁদতে কাঁদতে ভাইয়ের হাত চেপে ধরে বলেছিল, আমার ছেলেটারে কিছু হতে দিও না ভাইয়া। মাহির তখন মাথায় হাত রেখে কথা দিয়েছিল। আর মাহির খান জীবনে কখনো কথা ভাঙেনি। আন্ডারওয়ার্ল্ডে তার নাম শুনলে মানুষ রাস্তা বদলে ফেলে। মন্ত্রী থেকে ব্যবসায়ী অনেকে তাকে সামনে দেখলে হাসলেও পিছনে ভয় পায়। কিন্তু এই মুহূর্তে তার চোখের সামনে তার ভাগ্নের নিঃশ্বাস বন্ধ করে পড়ে আছে। শিশুটার ঠোঁট নীল হয়ে গেছে, হাত পা ঠান্ডা। মনিটরের শব্দটা কানের পর্দা ছিঁড়ে দিচ্ছে। ডাক্তাররা ছোটাছুটি করছে। অক্সিজেন দেওয়া হয়েছে, সিপিআর হয়েছে, ইঞ্জেকশন পুশ করা হয়েছে। তারপর সব কিছু থেমে গেছে। শুধু একটা টানা শব্দ। ডক্টর রাশেদ কাঁপা গলায় বললেন, আমরা চেষ্টা করছি মাহির সাহেব। মাহিরের চোখে কোনো অনুভূতি নেই। সে ধীরে ধীরে বলল, আমি জিজ্ঞেস করিনি চেষ্টা করছেন কিনা। পিস্তলটা আরও শক্ত করে ঠেকালো সে। আমি বলছি ওরে ফিরাইয়া দেন। কেবিনে দাঁড়িয়েছিল দেশের নামকরা ডাক্তাররা, কেউ আবার বিদেশ ফেরত। তাদের সার্টিফিকেটে দেওয়াল ভরা। টিভিতে নিয়মিত মুখ দেখা যায়। মাহির কোটি টাকা খরচ করে সবাইকে একসাথে এনেছে। পুরো ফ্লোর খালি করে দেওয়া হয়েছে। প্রতি দরজায় সশস্ত্র পাহারা। লিফটের সামনে লোক দাঁড়িয়ে আছে। সাধারণ রোগীদের অন্য ফ্লোরে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এত কিছুর পরও কেউ শিশুটাকে বাঁচাতে পারছে না। একজন ডাক্তার কাঁপা গলায় বললেন, বেবির অক্সিজেন স্যাচুরেশন হঠাৎ ড্রপ করে গেছে। আর একজন বলল, শরীর রেসপন্ড করছে না। ডক্টর রাশেদ গলা শুকিয়ে ফিসফিস করলেন, হয়তো জন্মগত কোনো জটিলতা ছিল। মাহির ধীরে ধীরে কথাটার পুনরাবৃত্তি করল, হয়তো। তারপর পিস্তলের সেফটি খুলে দেওয়ার শব্দ হলো। এক মুহূর্তে সবার মুখ শুকিয়ে গেল। ঠিক তখনই কেবিনের একদম পিছনে স্টিলের ট্রলির পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার হাত কেঁপে উঠল। তার নাম তানহা, বয়স 25। হাসপাতালের নাইট শিফট নার্স। চোখের নিচে কালি, মুখে ক্লান্তি। 3 দিন ধরে ঠিক মতন ভাত খাওয়া হয়নি। ডিউটির ফাঁকে বিস্কুট খেয়ে রাত পার করেছে। বাবার কিডনির চিকিৎসার বিল জমে পাহাড় হয়ে গেছে। বাড়িওয়ালা সকালে দরজায় নোটিশ ঝুলিয়ে গেছে, এই চাকরিটা চলে গেলে তাদের রাস্তায় নামতে হবে। তানহাকে কেউ এখানে ডাকেনি। সে ভিআইপি টিমের অংশও না। আসলে আসল নার্স ভয় পেয়ে ডিউটিতে আসেনি। বাইরে অস্ত্রধারী লোক দেখে সে নাকি কান্না শুরু করে দিয়েছিল। তাই তানহাকে পাঠানো হয়েছে শুধু বেডশিট বদলাতে আর মেডিকেল বর্জ্য পরিষ্কার করতে। তার কাজ ছিল চুপচাপ থাকা, কারণ গরিব মানুষ বেশি কথা বললে বিপদ হয়। কিন্তু তানহার চোখ বারবার শিশুটার দিকে চলে যাচ্ছিল। তার মনে হচ্ছিল কিছু একটা ভুল হচ্ছে, খুব বড় ভুল। আর সেই ভুলটা ডাক্তাররা যেটা ভাবছে সেটা না।
প্রথম থেকেই সে কিছু অদ্ভুত জিনিস খেয়াল করছে। শিশুটার গায়ের রং শুধু নীল হয়নি, পেটের পাশে আর গলার নিচে হালকা বেগুনি দাগ ফুটে উঠেছে। চোখের পাতা কাঁপছিল অস্বাভাবিকভাবে, আর অক্সিজেনের লাইনের কাছ থেকে একটা অদ্ভুত গন্ধ আসছিল, মিষ্টি ধরনের কিন্তু কেমন যেন রাসায়নিক। তানহার বুক ধক করে উঠেছিল। এই লক্ষণ সে আগে কোথাও দেখেছে, পুরনো একটা নার্সিং বইয়ে, যেটা সে পুরাতন ফুটপাত থেকে কিনেছিল, কারণ নতুন বই কেনার টাকা ছিল না। সেখানে একটা বিরল কেসের কথা লেখা ছিল, পুরনো প্লাস্টিক টিউবের বিষক্রিয়া। শিশুদের কিছু সস্তা মেডিকেল যন্ত্র আগে যে কেমিক্যালে ব্যবহার করা হতো, সেটা শরীরে গেলে প্রতিক্রিয়া এমন দেখা দিত। অনেক বছর আগেই সেগুলো নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু যদি কোথাও পুরনো যন্ত্র ব্যবহার হয় অথবা ভুলবশত মজুদ থেকে বের হয়, তাহলে ডক্টর রাশেদ আবারও ইঞ্জেকশন হাতে নিলেন। আর এক ডোজ অ্যাড্রিনালিন দি। তানহার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সে না ভেবেই এক পা সামনে এগিয়ে গেল। না, কেউ তার কথা শুনল না। চারপাশে মনিটরের শব্দ, ডাক্তারদের চিৎকার, দ্রুত পুশ করুন। এইবার তানহা জোরে বলে উঠল, প্লিজ এই ইঞ্জেকশনটা দিয়েন না। মুহূর্তেই পুরো কেবিন থমকে গেল। সব চোখ তার দিকে ঘুরে গেল। দুজন অস্ত্রধারী লোক সঙ্গে সঙ্গে এগিয়ে এলো। এই, পিছনে যান। ডক্টর রাশেদ এমনভাবে তাকালেন যেন কোনো ঝাড়ুদার অপারেশন থিয়েটারে ঢুকে কথা বলছে। আপনি কে? তানহার শুকনো ঠোঁট কাঁপছিল, কিন্তু সে শিশুটার দিকে তাকিয়েই দাঁড়িয়ে রইল, কারণ তার মনে হচ্ছিল এই বাচ্চাটা এখনো পুরোপুরি মারা যায়নি। কেবিন জুড়ে এমন নিস্তব্ধতা নেমে এলো যেন কেউ পুরো পৃথিবীর শব্দ বন্ধ করে দিয়েছে। তানহার কাঁপা গলাটা এখনো বাতাসে ঝুলে আছে। প্লিজ এই ইঞ্জেকশনটা দিয়েন না। ডক্টর রাশেদের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। আপনি কি পাগল হয়েছেন? এখানে দেশের সেরা ডাক্তাররা দাঁড়িয়ে আছে। দুজন গার্ড তানহার দিকে এগিয়ে এলো। একজন তার হাত চেপে ধরল। চুপ, বেশি কথা বলবি না। কিন্তু ঠিক তখনই মাহির খান হাত তুলে সবাইকে থামালো। তার চোখ স্থির, ভয়ঙ্কর ঠান্ডা। সে ধীরে ধীরে তানহার দিকে এগোলো। কেন দেবে না? তানহার গলা শুকিয়ে কাঠ, তার বুক কাঁপছে। এই একটা ভুল কথার জন্য হয়তো আজই সে মারা যেতে পারে। কিন্তু শিশুটার নীল হয়ে যাওয়া ঠোঁটের দিকে তাকিয়ে তার ভিতরের ভয়টা হঠাৎ ছোট হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, বেবিটার শরীরে টক্সিক রিয়াকশন হচ্ছে। সবাই থমকে গেল। ডক্টর রাশেদ তাচ্ছিল্যের হাসি দিলেন। একজন নার্স আমাদের মেডিসিন শেখাবে? তা না, এবার শিশুটার গলার নিচে দাগ দেখিয়ে বলল, এই বেগুনি দাগ, এই রাসায়নিক গন্ধ, এগুলো অক্সিজেন লাইনের সমস্যা হতে পারে। একজন ডাক্তার বিরক্ত হয়ে বললেন, অসম্ভব। তার না এবার সরাসরি অক্সিজেন টিউবটার দিকে তাকালো। তার চোখ কুঁচকে গেল। তারপর ধীরে ধীরে বলল, এই টিউবটা তো নতুন না। কথাটা শোনার পর কেবিনের কয়েকজন ডাক্তার একে অপরের দিকে তাকালো। ডক্টর রাশেদের মুখের রং মুহূর্তেই বদলে গেল। মাহির সেটা খেয়াল করলো খুব সূক্ষ্মভাবে। সে ধীরে ধীরে বলল, টিউবটা খুলে ফেলেন। কিন্তু আমি কথাটা দ্বিতীয়বার বলি না। গলার স্বরটা এত নিচু ছিল যে সেটাই আরও ভয়ঙ্কর শোনালো। একজন জুনিয়র ডাক্তার কাঁপা হাতে অক্সিজেন লাইনটা খুলল। খোলার সাথে সাথেই একটা তীব্র মিষ্টি রাসায়নিক গন্ধ বের হলো। তানহার বুক ধক করে উঠল। সে চিৎকার করে বলল, স্যার, এটা পুরনো পিভিসি লাইন। ডক্টর রাশেদ হঠাৎ চিৎকার করে উঠলেন, চুপ করুন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মাহিরের চোখ ধীরে ধীরে ডক্টর রাশেদের দিকে ফিরল। পুরনো জিনিস কেন ব্যবহার হচ্ছে? কেউ উত্তর দিল না। বাইরে বজ্রপাত হলো। সাদা আলো এক মুহূর্তের জন্য পুরো কেবিন আলোকিত করে আবারও নিভে গেল। আর সেই আলোতেই মাহির দেখল ডক্টর রাশেদের কপালে ঘাম, অস্বাভাবিক ঘাম। তানহা এবার কাঁপতে কাঁপতে বলল, অনেক বছর আগে কিছু সস্তা মেডিকেল প্লাস্টিকে বিষাক্ত ফ্যাটালেট ব্যবহার হতো। নবজাতকের শরীরে গেলে অক্সিজেন ব্লক হয়ে যায়। একজন বিদেশ ফেরত ডাক্তার হঠাৎ থমকে উঠলেন। ও মাই গড! সে দ্রুত টিউবটা হাতে নিয়ে পরীক্ষা করলো। তার মুখ শুকিয়ে গেল। সি ইজ রাইট। কেবিনে যেন বিস্ফোরণ হলো। ডক্টর রাশেদ চিৎকার করলেন, ইম্পসিবল। কিন্তু ডাক্তার এবার নিচু গলায় বলল, এই ব্যাচটা তো 5 বছর আগেই নিষিদ্ধ হওয়ার কথা। মাহিরের চোখ শুরু হয়ে গেল। তাহলে এখানে আইলো কেমনে? কেউ কথা বলছে না, শুধু বৃষ্টির শব্দ আর মনিটরে টানার শব্দ। হঠাৎ তানহা শিশুটার হাত ছুঁয়ে চমকে উঠল। 1 মিনিট। সে দ্রুত শিশুটার বুকের কাছে কান রাখল। তার চোখ বড় বড় হয়ে গেল। হার্ট পুরোপুরি বন্ধ হয়নি। সবাই থমকে গেল। হোয়াট? তানহা দ্রুত বলল,
ওর শরীরে অ্যাড্রিনালিন না, আগে টক্সিন বন্ধ করতে হবে। ডক্টর রাশেদ চিৎকার করে উঠলেন, এই মেয়ে পাগল। কিন্তু মাহির এবার পিস্তল ঘুরিয়ে সরাসরি ডক্টর রাশেদের দিকে তাক করলো। আজকে ডাক্তারি করবে ও। পুরো কেবিন স্তব্ধ। তানহার হাত কাঁপছে। সে কোনো দিন এমন পরিস্থিতিতে কাজ করেনি, কিন্তু এখন পিছিয়ে যাওয়ার উপায় নেই। সে দ্রুত নতুন অক্সিজেন লাইন আনতে বলল। শিশুটার মুখে পরিষ্কার মাস্ক লাগানো হলো। তানহা বুক চাপ দিতে লাগলো ছোট্ট ছোট্ট ছন্দে। তার ঠোঁট কাঁপছে। উপরওয়ালা প্লিজ। মনিটরে এখনও টানা শব্দ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। হঠাৎ বিপ। সবাই জমে গেল। মনিটরে ক্ষীণ একটা ঢেউ উঠল। একজন ডাক্তার হাঁ করে তাকিয়ে আছে। আবারও বিপ বিপ। শিশুটার ছোট্ট বুকটা কেঁপে উঠল। তার আঙুল সামান্য নড়ল। কেবিনে দাঁড়িয়ে থাকা একজন নার্স কান্না চেপে মুখ ঢেকে ফেলল। তানহার চোখ ভিজে উঠল। শ্বাস নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে মাহির খান যেন প্রথমবারের মতন নিঃশ্বাস নিল। তার হাতে ধরা পিস্তল ধীরে ধীরে নিচে নেমে গেল। আর কয়েক সেকেন্ড পর ছোট্ট আদিব হঠাৎ জোরে কেঁদে উঠল। সেই কান্নার শব্দটা পুরো কেবিন ভরে দিল। মনে হচ্ছিল মৃত্যু হেরে গেছে। একজন ডাক্তার বসে পড়ল মেঝেতে, আর একজন কপালে হাত দিল। কেউ বিশ্বাসই করতে পারছে না। মাহির ধীরে ধীরে শিশুটার দিকে এগিয়ে গেল। তার ভয়ঙ্কর মুখটা হঠাৎ ভেঙে পড়ল। চোখ লাল হয়ে উঠেছে। সে কাঁপা কাঁপা হাতে ভাগ্নের ছোট্ট আঙুল ধরল। আর সেই মানুষটা যাকে দেখে গ্যাংস্টাররাও ভয় পায়, তার চোখ বেয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ল। কিন্তু গল্প শেষ হয়নি, কারণ ঠিক তখনই মাহির নিচু গলায় বলল, স্টোর রুম চেক করো। চারপাশে সবাই তাকালো। মাহির এবার ডক্টর রাশেদের দিকে তাকিয়ে বলল, পুরনো নিষিদ্ধ মেডিকেল যন্ত্রপাতি এখনো হাসপাতালে কেন? ডক্টর রাশেদ চুপ। তার ঠোঁট কাঁপছে। 10 মিনিট পর হাসপাতালের নিচের গোপন স্টোর রুম থেকে বের হলো শত শত মেয়াদোত্তীর্ণ অক্সিজেন টিউব, নিষিদ্ধ প্লাস্টিক, নকল প্লাস্টিক সরঞ্জাম। সব ভিআইপি রোগীদের জন্য ব্যবহার করা হতো না, গরিব রোগীদের জন্য রাখা ছিল, খরচ বাঁচানোর জন্য। আর সেই ভয়ঙ্কর ব্যবসার সঙ্গে জড়িত ছিল হাসপাতালের কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা। ডক্টর রাশেদ মাথা নিচু করে বসে পড়লেন। মাহির ধীরে ধীরে তার সামনে এগিয়ে গেল। সবাই ভেবেছিল এখন গুলি চলবে, কিন্তু মাহির শুধু একটা কথাই বলল, আজকে তুই বাঁচছিস শুধু একটা গরিব নার্সের জন্য। তারপর সে তানহার দিকে তাকালো। তানহা এখনো কাঁপছে। মনে হচ্ছে দাঁড়িয়ে থাকাটাই কঠিন। মাহির ধীরে ধীরে বলল, তোমার নাম কি? তানহা। আজকে আমার ভাগ্নে বাঁচছে শুধু তোমার কারণে। তানহা মাথা নিচু করলো। চোখ দিয়ে পানি পড়ছে। মাহির কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তোমার বাবার চিকিৎসা কাল থেকেই শুরু হবে। তানহা মাথা তুলে তাকালো। সে বিশ্বাসই করতে পারছে না। মাহির আবার বলল, আর আজকের পর কেউ তোমারে বেডশিট পাল্টানোর কাজ দেবে না। তারপর সে পুরো কেবিনের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, কারণ এই রুমে একমাত্র সত্যিকারের ডাক্তার ছিল এই মেয়েটা। বাইরে তখনও বৃষ্টি, কিন্তু অনেক দূরে কোথাও ফজরের আজান ভেসে আসছে। রাত ধীরে ধীরে শেষ হচ্ছে, আর ছোট্ট আদিব তার মায়ের বুকের পাশে শুয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক নবজাতক। আর সেই রাতের গল্প ছড়িয়ে পড়েছিল পুরো শহরে। মানুষ শুধু একটা কথাই বলতো, সেদিন 15 জন বড় ডাক্তার হেরে গিয়েছিল এক গরিব নার্সের কাছে। সমাপ্ত। গল্প অন্ধ উপকূল। লেখক গল্পঘর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান একটি মন্তব্য করে যাবেন। আর আরও নিত্য নতুন গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।